পথ বেছে নিল এটা এটা ওই কাশ্মীরকে কেন্দ্র করে কাশ্মীরকে ব্যবহার করছে ভারত এবং অন্যের যে ঘটনাগুলো এটা যে আমরা ইংরেজি শব্দটা হচ্ছে ইন্ডিজেনাস যে আভ্যন্তরীণ সৃষ্টি এই ধারণাটাকে এই কাশ্মীরের বেলায় ভারত কখনো মেনে নিতে পারে না। পাকিস্তানের 90% কৃষি নির্ভর করে এই পানির স্রোতের উপর। পাকিস্তান অলরেডি বলেছে যে ভারত তো যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এবং এই ধরনের অবস্থান যদি ভারত নেয় তাহলে পাকিস্তানে কিন্তু প্রচন্ড চাপ সৃষ্টি হবে যে ঠিক আছে আমরা যদি শেষ হয়ে যাই ভারতকে আমরা আণবিক অস্ত্র দিয়েই আঘাত করব। বিশ্ব কোন দিকে গড়াচ্ছে এই সংঘাত এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। ভারত পাকিস্তান লড়াই ও উদ্বিগ্ন বিশ্ব এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়ে। সেই সঙ্গে আরো আছেন অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আলোচনায়। আমরা আজকের দিনটা যতদূর লক্ষ্য করলাম যে পাকিস্তান এই যে আপনি যেটা বললেন যে ভারত আঘাত করেছে এবং পাকিস্তানের ইয়েতে ওই কাশ্মীর অংশে বেশ কিছু ধ্বংস হয়েছে। ভারত দাবি করতেছে যে এখানে নাকি তারা একদম ঠিক মতো আঘাত করে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিশ্চিহ্ন করে দিয়েছে, কিন্তু পাকিস্তান যে চিত্র দেখায় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল এক মসজিদের উপরের গম্বুজ রিয়েলি এমন কোনো ছাপ দেখা গেল না যে সন্ত্রাসী সংগঠনের কোনো হেডকোয়ার্টার্স আক্রান্ত হয়েছে। সুতরাং এটা ঠিক ভারতের এই দাবিগুলো যে কতখানি প্রচ্ছন্ন সেটা রিয়েলি বোঝা যায় না। আর অপরদিকে পাকিস্তান যে 5টা প্লেন ভূপাতিত করেছে এটা পাকিস্তানের দাবিটার পেছনে আমার মনে হয় খুব যুক্তিসঙ্গত সত্যতা রয়েছে, কেননা ভারত এখন পর্যন্ত তার যে এত শক্তিশালী প্রোপাগান্ডা মেশিন এটাকে অস্বীকার করেনি এবং এখন পর্যন্ত বলেনি যে তার 3টা রাফায়েল তার কোনোটাই ক্ষতি হয়নি, সবগুলো ইনট্যাক্ট রয়েছে। ভারত না দেখানোটা না বলাটা এটাই কিন্তু সন্দেহের উদ্রেক করে যে ভারতের দাবিগুলা কতখানি সত্য সেটা সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। আর পাকিস্তান যে বলছে যে আমরা প্লেন ফেলেছি তার পেছনে সত্যতা থাকার যুক্তি রয়েছে। আমরা তবে এখন পর্যন্ত আজকে সারাদিনে পাকিস্তান পাল্টা আঘাত হানেনি এবং সারা বিশ্ব কিন্তু অপেক্ষা করছিল যে সত্যি কি পাকিস্তান রিটালিয়েট করবে কিনা। হ্যাঁ, এখন ধরেন এমনটাও হতে পারে যে 5টা প্লেন ফেলে দেয়া ভারতের যদি সত্যি হয়ে থাকে তাহলে তার যে মূল্য এবং ভারতের জন্য এটা যে মনস্তাত্ত্বিক বিপর্যয় তার ফলে পাকিস্তানকে হয়তো নিবৃত্ত করা যাবে। বৃহৎ শক্তিরা সবাই বলছে পাকিস্তানকে যে শান্ত হন, পাল্টা আঘাত হানবেন না। এখন পাকিস্তান রিয়েলি তার আভ্যন্তরীণ যে জনগোষ্ঠী তাদের জিঘাংসার প্রবৃত্তি, তারপর যেসব ফ্যামিলিসগুলো ইয়ে হয়েছে, যেমন ভারত বলে প্রায় 70 জন নিহত, এখন সত্যি যদি এরকম নিহত হয়ে থাকে তাহলে প্রচণ্ড চাপ আসবে পাল্টা আঘাত হানতে। এটুকু হয়তো আমরা চিন্তা করে নিতে পারি যে হয়তো পাকিস্তান কোনো রকমের আণবিক অস্ত্র ব্যবহার করার প্রবৃত্তি থেকে নিবৃত থাকবে। তবে আজকে রাতে যদি আঘাত হানতে হয়, আজকের রাতটা যদি পার হয়ে যায় তাহলে আমরা আশা করতে পারি যে যুদ্ধের চূড়ান্ত প্রক্রিয়া থেকে এখন সংকটের মাত্রা নিচের দিকে নেমে আসছে। কিন্তু অপরদিকে যে আমরা যদি চিন্তা করে থাকি যে ভারত এখন নিবৃত্ত হবে, এটা বলা অনেকাংশেই অনিশ্চিত, কেননা ভারতের যে নেতৃত্ব তাদের ভিতরে একটা সুযোগ সন্ধানী মনোভাব কাজ করতে পারে। বিকজ তারা এখন কাশ্মীরে আঘাত করেছে, তারা নিজেরাই জানে যে সত্যিকার অর্থে ড্যামেজের মাত্রা তাদের নিজেদের যে 5টা প্লেনের যা মূল্য তার চেয়ে ড্যামেজের মাত্রা ঠিক অত বেশি হয়নি। এমন যদি তাদের চিন্তায় থাকে যে আরও কিছু তাদের চোখে সন্ত্রাসী নেতার জায়গাগুলো তারা মিস করেছে,
তাহলে হঠাৎ আবার দ্বিতীয়বার আঘাত করাটা অসম্ভব কিছু না। যাই হোক, আমরা এটুকু আশা করতে পারি যে বিশ্ব বিবেকের চাপে বিস্তৃতিকরণ রোধ কল্পটা যেন সম্ভব হয়ে ওঠে। কেননা এই বিস্তৃতি ঘটা মানেই আণবিক একটা যুদ্ধের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। আজকে পাকিস্তানি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মহিলা নেত্রী বলছিলেন যে আমরা ভারতের ফাউন্ডেশনস আমরা নাড়া দিয়ে দেব, ভারতের যে মৌলিক যেগুলো, সেটা বলতে তিনি মিন করেছেন যে বড় রকমের একটা কিছু। অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, নিশ্চয়ই আপনার মনে আছে 6 বছর আগে 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের করা গবেষণায় উঠে এসেছিল এবছরই পরমাণু যুদ্ধে জড়াতে পারে ভারত পাকিস্তান। দেখেন, তাহলে সেইখান থেকে যে সেই কমলা রঙের যে রশ্মি ছড়াবে এবং যে নির্ঘাত মৃত্যু মুহূর্তেই, সেটা যে মনস্তাত্ত্বিকভাবে একটা দেশ কেন একটা সভ্যতাকে শেষ করে দিতে পারে। জাপানের কথা চিন্তা করেন। কাজেই এটা আণবিক অস্ত্রায়ন, আণবিক যুদ্ধের কথা চিন্তা করাটাই অত্যন্ত মারাত্মক। একটা ভালো জিনিস হচ্ছে দুই দেশের সামরিক বাহিনীর যে পরিচালক, মিলিটারি অপারেশনস, তাদের দুজনের মধ্যে হটলাইন রয়েছে। হটলাইনের অর্থ হচ্ছে যে টেলিফোন তুলে সরাসরি দুজনে কথা বলবে, এবং এই দুই দেশের ডিরেক্টর মিলিটারি অপারেশনসের মধ্যে অলরেডি কথা হয়েছে। একবার যখন সামরিক টু সামরিক কথা বলে, তখন কিন্তু তাদের মধ্যে নিয়ন্ত্রণের চিন্তা বা যুদ্ধের বিস্তৃতির ব্যাপারে একটা মাত্রায় থাকা, সেই প্রক্রিয়াটা কাজ শুরু করে। সামরিক সংস্কৃতির এমন কিছু বিষয় আছে যেগুলো হয়তো আমরা উপলব্ধি করি না, তারাই তাদের ভাষায় ভালো বোঝে এক সর্বোচ্চ অবস্থানের থেকে। তবে একটা জিনিস হচ্ছে কি, পাকিস্তান আন্তরিকভাবে মনে করে যে সে সন্ত্রাসের হাত থেকে মুক্তি পেতে চায়। তার দেশ অনেকাংশেই এই পথে এগিয়েছে বলেই বিশ্ব ক্রিকেট হয়ে গেল। সেখানে ভারত যায়নি, কিন্তু ব্রিটেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার মতো শ্বেতাঙ্গ দেশ খেলেছে, পাকিস্তানের উপর আস্থা ছিল। কিন্তু ভারত পাকিস্তানকে বারবার মনে করিয়ে দেয় যে যখনই তার দেশে এই ধরনের ঘটনা ঘটে, সাথে সাথে আঙ্গুলি পড়ে পাকিস্তানে। অথচ উত্তর পূর্বে ভারতে সন্ত্রাস হচ্ছে, মধ্য ভারতে দীর্ঘ সময়ে মাওবাদীদের সন্ত্রাস চলছে, এবং মাওবাদীদের সন্ত্রাস নাকি মুসলিম মৌলবাদীদের চেয়েও আরো ভয়ঙ্কর বেশি। সেখানে কিন্তু পাকিস্তানকে তারা দোষারোপ করে না। কাজেই ভারতের যে এই ধরনের কাশ্মীরের যে ঘটনাগুলো, এটা যে আমরা ইংরেজি শব্দটা হচ্ছে ইন্ডিজেনাস, যে আভ্যন্তরীণ সৃষ্টি, এই ধারণাটাকে এই কাশ্মীরের বেলায় ভারত কখনো মেনে নিতে পারে না। পাকিস্তানের কাছে এটা এখন হয়ে গেছে যত দোষ নন্দ ঘোষ, যে আমরা করি বা না করি দোষ আমাদের উপর পড়বেই। এখন পাকিস্তানের দাবি হচ্ছে যে এতদিন, প্রায় 6 দিন হয়ে গেল, এখনো স্পষ্ট প্রমাণ নাই যে পাকিস্তানের পেছনে ছিল। সুতরাং এটাই হচ্ছে বাস্তবতা। এবং আমরা এর আগেও দেখেছি যে কাশ্মীরকে নিয়ে দুটি যুদ্ধ ছাড়াও একবার সীমিত তবে তীব্র সংঘাতে জড়িয়েছিল। কেন এই ভূখণ্ড নিয়ে বারবার আসলে সংঘাতে জড়িয়ে পড়ে প্রতিবেশী দেশ দুটি? এই ভূখণ্ড নিয়ে জড়িয়ে পড়ে কারণ এইটুকু ভূখণ্ডের প্রচন্ড রণকৌশলগত গুরুত্ব রয়েছে। এই অঞ্চলটাই হচ্ছে এমন একটা অঞ্চল যেটাকে বলা যায় যে সামরিক সংঘাত যদি ঘটে, উত্তর থেকে যদি কোনো আক্রমণ আসে, তাহলে কাশ্মীরই হচ্ছে একটা ল্যান্ডিং প্যাড যাকে বলে। কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই কাশ্মীর হচ্ছে 5টি অস্তিত্বজনিত নদীর উৎসস্থল। আজকে যে ভারত পাকিস্তানের নদীর স্রোত বন্ধ করে দিয়েছে, ইন্ডাস ওয়াটার ট্রিটি, সিন্ধু নদী, পাকিস্তানের 90% কৃষি নির্ভর করে এই পানির স্রোতের উপর। পাকিস্তান অলরেডি বলেছে যে ভারত তো যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, এবং এই ধরনের অবস্থান যদি ভারত নেয়, তাহলে পাকিস্তানে কিন্তু প্রচন্ড চাপ সৃষ্টি হবে যে ঠিক আছে, আমরা যদি শেষ হয়ে যাই, ভারতকে আমরা আণবিক অস্ত্র দিয়েই আঘাত করব। কাজেই ভারত যে পথ বেছে নিল, এটা ওই কাশ্মীরকে কেন্দ্র করে, কাশ্মীরকে ব্যবহার করছে ভারত। এবং অন্য অঞ্চলগুলোর চেয়ে কাশ্মীরের আরো বড় আকর্ষণ হচ্ছে যে এখান থেকেই ভারত বলে যে হিন্দু সভ্যতা, হিন্দু ধর্মের উৎপত্তি স্থল নাকি কাশ্মীর, তারা দাবি করে। এটাই ছিল জওহরলাল নেহরুর মাতৃভূমি। জওহরলাল নেহরু, যিনি ভারতের স্রষ্টার মধ্যে একজন ছিলেন, সৃষ্টিকারী নেতার একজন ছিলেন। সুতরাং সবকিছু মিলিয়ে যদি ভারত
পাকিস্তানকে রাজি করাতে পারত যে এখনকার যেই সীমারেখা পাকিস্তানের হাতে 1/3 আর ভারতের হাতে 2/3, এটাকেই স্থায়ী সীমান্ত করা হোক, কিন্তু পাকিস্তান তাতে কিছুতেই রাজি হবে না। সুতরাং পাকিস্তানের দাবি হচ্ছে যে অন্তত অর্ধেকটা তার থাকতে হবে। শ্রীনগর ভ্যালি যেটা মুসলিম অধ্যুষিত, সেটুকু যদি পাকিস্তানকে দেওয়া যেত তাহলে কিন্তু হয়তো পাকিস্তান কাশ্মীরের বিভাজনে রাজি হওয়া সম্ভব হতো, কিন্তু সেখানে আসলে একটা সমঝোতায় পৌঁছানো সম্ভব হতো। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান। পরবর্তী অংশে আবারও ফিরছি আপনার কাছে অধ্যাপক ডক্টর হাসানাত আলী। ভারত পাকিস্তান যদি সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হয় তাহলে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কত বড় হুমকি হতে যাচ্ছে? নিঃসন্দেহে একটি বড় হুমকি, স্যার চমৎকার করে বলেছেন। আমার কাছে একটা জিনিস যেটা মনে হয় যে গত এক সপ্তাহ যাবৎ স্যার বলছিলেন যথার্থইভাবে যে এখন পর্যন্ত কিন্তু কোনোভাবেই নিশ্চিত হওয়া যায়নি যে এই হামলার সাথে কারা জড়িত। হামলাকারী গ্রেপ্তার হোক, তাদের বিচার হোক, তাদের ফাঁসি হোক, এবং এই সমস্ত অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত রক্তপাত বন্ধ হোক। প্রত্যেকটি মানুষ চাই, প্রত্যেকটি সম্প্রদায় চায়। প্রশ্নটি হলো ভারত কিসের ভিত্তিতে মসজিদে হামলা করলো? একটা তো না, প্রায় কেউ 7টা বলছে, কেউ 8টা বলছে, কেউ 5টা বলছে। এই যে ধর্মীয় উপাসনালয়ে হামলা করা, কয়েকদিন আগে আপনি দেখবেন ভারতের ভেতরে যেখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই, মুসলমানদেরকে হামলা করা, তাদেরকে বাড়ি থেকে হামলা করা, রাস্তায় মারা এবং মসজিদ ভেঙে দেওয়া। এই যে উগ্র যে একটা ধর্মীয় চিন্তা চেতনার যে সরকার ভারতে বিদ্যমান, আমার যেটা মনে হয় যে ভারতের তো অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে খুব বেশি ভালো আছে এমনটি বলা যাবে না। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে মোদির জনপ্রিয়তা নিচের দিকে, তার গ্রাফটা নিচের দিকে। বা ভারতের আপনি ত্রিপুরা বলেন, আসাম বলেন বা অন্যান্য জায়গায় বলেন, সেগুলোতেও তাদের অভ্যন্তরীণ কোন্দল তুঙ্গে। এরকম একটি অবস্থায় আমি ঠিক তুলনা না করলেও তাহলে কি এই মুসলমানদের প্রতি হামলা করার মধ্য দিয়ে ভারত তার হিন্দুত্ববাদী জাতীয়তাবাদকে আরেকবার উস্কাই দিতে চায় মুসলমানদের মধ্যে? এবং এই ঘটনার মধ্য দিয়ে আপনি কিন্তু মুসলমানদের মধ্যে এক ধরনের উত্তেজনা এবং কষ্টবোধ আছে। কয়েকদিন আগে আমরা দেখেছি গাজা শহর মাটির সাথে মিশে গেছে, কোনো অপরাধ নেই, মুসলমান নিধন। তা আপনি পাকিস্তানে যদি মনে করেন জঙ্গি আছে, আন্তর্জাতিক সম্পর্কের স্যার উনি, আপনি তাদের তালিকা দেন পাকিস্তানকে, তাদের আস্তানার ছবি আপনি দেন, আপনার তো বহু রকমের প্রযুক্তি আছে, আপনি দিয়ে পাকিস্তানের কাছে বলেন যে এই সন্ত্রাসী তো অনুমুখ জায়গায় আছে, ভাই তুমি আমাদেরকে হস্তান্তর করো, যদি হস্তান্তর না করো আমরা অ্যাকশনে যাব। তা আপনি তো মানবতার কোনো অস্ত্রই ব্যবহার করলেন না, আপনি রাতের অন্ধকারে কাপুরুষের মতো আপনি বিমান হামলা করলেন। এই যে বিমান হামলা করে আপনি কাকে মারলেন? নিরস্ত্র মানুষদেরকে মারলেন, মুসল্লিদেরকে মারলেন, আপনি মুসলমানদের ধর্মীয় উপাসনালয়কে আপনি ধ্বংস করলেন। এগুলো করার মধ্য দিয়ে ভারত আসলে কি অর্জন করতে চায় এটি বোধগম্য নয়। তবে একটা জিনিস মনে হয় যে মুসলমান বিদ্বেষী আচরণ বর্তমানে যে সরকারটি ক্ষমতায় রয়েছে ভারতে, তাদের এটি খুব আগ্রাসী, এবং এই আগ্রাসী মনোভাবের কারণে আপনি আজকে দেখেন যে ভারতে যখন সাম্প্রদায়িক দাঙ্গা হয় কোনো কথা হয় না, আমার দেশে কিছুই হয় না। এই অন্তর্বর্তীকালীন সরকারি গঠন হওয়ার পরে ভারতের অনেক মিডিয়া অযাচিতভাবে অজস্র মিথ্যা সংবাদ প্রচার করে তারা মুসলমানদেরকে, হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। স্যার বলছেন যে আন্তর্জাতিক মিডিয়া দাবি করছে যে রাফায়েল সহ 5টি যুদ্ধ বিমান আমরা ভার্চুয়াল জগতে দেখছি সেগুলো পতিত হচ্ছে। ভারত স্বীকার করছে না, মিডিয়া স্বীকার করছে না। এর যদি উল্টাটা হতো তাহলে তারা কি করতো? তালকে তিল বানিয়ে তারা তো সেই উস্কানি আবারও ছড়াতো। তবে আমি অনুরোধ করতে চাই অন্তত ভারতের এই আগ্রাসী আচরণ থেকে তাদেরকে সরে আসতে, মানবিক হতে। তারা গণতান্ত্রিক, এই সাবকন্টিনেন্টে বা বিশ্বের অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেদেরকে দাবি করে। যদি তাই হয় তাহলে কেন ভারতের সেই কাশ্মীর, জম্মু কাশ্মীরের মুসলমানদের সেই স্বাধিকারের অধিকারটুকু ক্ষুণ্ণ করা হলো? কথায় কথায় তাদের সরকারকে ভেঙে দেওয়া হয়, সেখানে রাজনীতি সীমিত করা হয়, সন্ধ্যার পরে মুসলমানদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হয় না। তাহলে আপনি একদিকে গণতন্ত্রের কথা বলবেন, মুক্ত স্বাধীনতার কথা বলবেন, মুক্ত চিন্তার কথা বলবেন, সভ্য সমাজের কথা বলবেন, মানুষদেরকে সবক দেবেন, আর আপনারই দেশের নাগরিক যারা আপনার দেশে ট্যাক্স দেয় তাদেরকে আপনি কথায় কথায় জুলুম করবেন। তবে হ্যাঁ, আমি ওইটুকু বলছি যে যারা পায়েলগামে, আমি নিজে সেখানে গিয়েছি গত বছরের ঠিক আজ থেকে 1 মাসের আগে, অসাধারণ একটি জায়গা। সেই জায়গাতে যারা পর্যটকদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করতে পারে, ইসলাম কিন্তু বা যে কোনো ধর্মে
এটি সমর্থন করে না। সেখান থেকেও কিন্তু এই সমস্ত হামলাকারীদেরকে বুঝতে হবে যে নিরপরাধ মানুষকে হত্যা করার মধ্য দিয়ে একটি উল্লেখযোগ্য গোষ্ঠীকে, মুসলিম গোষ্ঠীকে একটা বিপদের মধ্যে ফেলানো, শঙ্কার মধ্যে ফেলানো, সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। বরং আন্তর্জাতিক যে সমস্ত কৌশলগুলো আছে, আন্তর্জাতিক সংস্থা যেগুলো আছে, স্যার যেমনটি বলছিলেন, এই কাশ্মীর নিয়ে ভারত তো কোনো আন্তর্জাতিক সম্প্রদায়ের ইন্টারভেনশন পছন্দ করে না, এবং ইভেন কাশ্মীরের মানুষরা কি চায় সেই চাওয়ার মূল্যটাও তারা দেয় না, তাদেরকে চাওয়ার সুযোগটাও তারা দেয় না। কেন দেয় না? তারা তাদের উপরে ছেড়ে দেন, তারা ঠিক করুক যে তারা আসলে কোথায় যেতে চায়। তারা কি নিজেরা স্বাধীনতা অর্জন করতে চায়, স্বাধিকার চায়, না কতটুকু চায়? যে স্বাধিকারটুকু দেওয়া হলো, যে সাংবিধানিক অধিকারটুকু দেওয়া হলো, সেটাও রহিত করে দিল মোদী সরকার। দীর্ঘদিন সেখানে কেন্দ্রশাসিত সরকারের মধ্য দিয়ে যখন মানুষকে বাকরুদ্ধ করা হয়। যদি বাংলাদেশের কথা চিন্তা করেন না, 18 বছরে মানুষকে কথা বলতে দেয়নি, পালিয়ে যেতে হয়েছে। তা আপনি একটা বিশাল গোষ্ঠীকে আপনি কথা বলতে দেবেন না, গণতান্ত্রিক চর্চা করতে দেবেন না, তাদের ধর্মীয় কর্মকাণ্ড করতে দেবেন না, মানুষ তো ফুঁসে উঠবে সুযোগ পেলে। এটাও ভারতকে মনে রাখতে হবে। তবে ওই যে একটি কথা বলছি যে আপনি নির্বিচারে পাকিস্তানকে মারবেন, পানি প্রত্যাহার করবেন, একদিকে আপনি সুযোগ পেলেই বাংলাদেশে পানি প্রত্যাহার করে আপনি তিস্তা নদীকে মরুভূমিতে পরিণত করবেন, আপনার পানি প্রয়োজন হলে আপনি ফেনী নদী থেকে একতরফা পানি নিয়ে যাবেন, আমার পদ্মা নদীকে আপনি মরুকরণ করবেন, আবার আপনি নদীতে বাদ দেবেন, আপনি সিন্ধু চুক্তি একতরফাভাবে আপনি বাতিল করলেন, যা খুশি আপনি তাই করতে পারেন। এই সভ্য সমাজে, এই আধুনিক বিশ্বে এটি তো মানানো বা কাউকে চাপিয়ে দেওয়া খুব সহজ কাজ। যদি ভারত মনে করে থাকে, সেটি বোধহয় তারা ভুল করবে, এবং একটা সময় ভেতর থেকেই কিন্তু প্রতিবাদটা জোরালো। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর হাসনাত আলী। ভারত পাকিস্তান সংঘাতে উদ্বেগ প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কিন্তু বিরতির পর সেই আলোচনায় ফিরতে চাই যে এই যুদ্ধের প্রভাব বাংলাদেশে কতটা পড়বে। আমি বিরতি নিয়ে ফিরছি। দর্শকদের সাম্প্রতিক রিপোর্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, আপনাকে দিয়ে আবার আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে বাংলাদেশি যুদ্ধের প্রভাব কি পড়তে যাচ্ছে, আমরা যদি আজকের পরিস্থিতি আপনার সামনে তুলে ধরি, আমরা যেমনটি দেখলাম যে খাগড়াছড়ি, মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্তে 66 ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করেছে। তাদের গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে এসে বিএসএফ সদস্যরা শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করায় বলে জানা গেছে। এটা তো অত্যন্ত একটা বাজে দৃষ্টান্ত, এবং এটা আন্তর্জাতিক আইনের একটা সুস্পষ্ট বরখেলাপ। কোথায় গুজরাট, আপনার পাকিস্তান সীমান্তের কাছে, সেইখান থেকে প্লেনে করে এনে বাংলাদেশে অনুপ্রবেশ করানো। এখন আমরা তো জানিও না যে সে কোনখানকার, কি পশ্চিমবঙ্গের বাংলাভাষী নাকি সত্যিকার অর্থে আমাদের বাংলাভাষী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজকে খুব কড়া ভাষায় বলেছে মিডিয়ার সামনে, যে এভাবে তো ঠেলে দেওয়া যাবে না, আইনি প্রক্রিয়া অনুসরণ করার কথা বলেছেন তিনি। অনুসরণ করার কথা। এবং ভারত যদি আসলে একটা সভ্য দেশ হতো, আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু তার ভারতীয়দের এখন বাংলাদেশের প্রতি এমনই একটা মনোভাব, যেখানে তারা মনে করে যে এটা তাদের জন্য একটা জয়, একটা বড় রকমের বিজয়, যে তারা জোর করে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। এবং এখন বাংলাদেশ এমনই একটা পরিস্থিতিতে রয়েছে যে ভারতের সাথে আমাদের সামনে গঙ্গা চুক্তি নিয়ে ডিল করতে হবে, এবং তারপরে ভারত এখন বারবার সুযোগ খুঁজছে এই যে রোহিঙ্গাদের ব্যাপারটায় নিয়ে উস্কানিমূলক অবস্থানে যেতে। সুতরাং বাংলাদেশের নীতি এখন অনেকাংশেই কিন্তু বলতে গেলে ভারতের সাথে কোনো দ্বন্দ্বে না যাওয়া। এটাই ইন্টারেস্টিং হবে দেখার যে আসলে কি পররাষ্ট্র যে নিরাপত্তা উপদেষ্টা কি পারবে কিনা ভারতকে বোঝাতে যে এখানে আন্তর্জাতিক আইন ফলো করতে হবে। যদি না ফলো করা হয়, তাহলে কিন্তু একবার যদি ভারত সুযোগ পায়, তাহলে আরো হাজার হাজার মানুষকেও পুশিন করতে পারে। আমি অবাক হব না আসামে তারা আইন বহির্ভূতভাবে বিএসএফ যে পুশিন করলো, এটা কি আসলে উস্কানি হিসেবে দেখছেন কিনা? অবশ্যই এটা তো উস্কানি, এটা অবৈধ। এভাবে জোর করে ঠেলে দিতে পারে না। তারা তো ইচ্ছা করে আসতে চাচ্ছে না, তারা নিজেরা নিজেদের ভারতীয় বলেই মনে করে, এবং তাদের হয়তো তাদের নিজেদের মানে বংশানুক্রমে বসবাস করছে ভারতে, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলে, শুধুমাত্র দারিদ্র নিপীড়িত বলে এদেরকে ইচ্ছা মতো জোর করে
ঠেলে দিতে চেষ্টা করতেছে, এবং এটা আন্তর্জাতিক মিডিয়ার সামনে আনা উচিত। আমরা এটা যত কার্যকরভাবে পশ্চিমের মিডিয়ার সামনে তুলে ধরতে পারি, ততই সম্ভাবনা থাকবে যে ভারত যে বহির্বিশ্বে নিজেকে একটা অত্যন্ত মানবতাবাদী দেশ হিসাবে প্রচার করে, এবং তাদের কূটনীতিকরা এত সরাসরি মিথ্যাচারে লিপ্ত হয় যে সেই মিথ্যাচারের সাথে আবার সারা মিডিয়া একত্রিত হয়ে এটাকে সম্মতি দেয়। এমনকি কংগ্রেসের যেসব পলিটিশিয়ান যাদেরকে আমরা আগে জানতাম যে তারা ন্যায্য কথা বলে, তাদেরও চেহারা এখন পাল্টে গিয়েছে। এটাই সবচেয়ে ক্ষতিকর। যেমন ধরেন ওই যে তামিলনাড়ুর মণিশঙ্কর আয়ার, তিনি অনেক যৌক্তিক ছিলেন। তারপর আরেকজন কেরালার একজন প্রাক্তন কূটনীতিক, তিনিও কিন্তু অত্যন্ত মিতভাষী, সভ্য আচরণের, কিন্তু এখন এদের চেহারা পাল্টে গিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, দীর্ঘদিন ধরে লাখ লাখ রোহিঙ্গার বোঝা বহন করছে বাংলাদেশ। এর মধ্যে ভারত পাকিস্তান উত্তেজনা শুরু হতে না হতেই 66 ভারতীয় নাগরিককে পুশিন করলো বিএসএফ। ভারতের এই কর্তৃত্ববাদী আচরণকে কিভাবে দেখছেন? এটা তো কোনোভাবেই ভালোভাবে দেখার কোনো সুযোগ নেই, এবং ভারত তো এটা করছে। গত 18টি বছর বাংলাদেশকে তারা শাসন করেছে, এবং তারা বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। সুজাতা সেন, আপনি জানেন যে বাংলাদেশে কিভাবে 2014-তে 18-তে ভোটটা তারা করেছে, এবং 2024-এ যদি সত্যি সত্যি তারা বাংলাদেশের হয়ে থাকে, তাহলে তাদেরকে তারা গ্রেপ্তার করতে পারত, জেলে দিতে পারত, আদালতের মধ্য দিয়ে, যেভাবে আমরাও যেগুলো করি, আদালতের মধ্য দিয়ে বা আন্তর্জাতিক আইনের মধ্য দিয়ে বাংলাদেশকে তারা দিতে পারত, এবং বাংলাদেশ নিতে সেটা বাধ্য থাকতো। কিন্তু জোর করে, আপনি যেমনটি বলছিলেন যে বিমান ভাড়া করে, এমন কি দায় পড়লো তাদেরকে জোর করে ঢুকাতে হবে? মানে এই ঘটনার ভেতরে তারা বাংলাদেশকে ইনভলভ করানোর জন্য একটা হীন অপরাজনীতির খেলা তারা এখানে খেলছে। দেখেন, আমি একটা জিনিস দেখছি, দীর্ঘদিন ধরে বলারও চেষ্টা করি, ভারত কিন্তু চায়না সীমান্তে এই মাতব্বরিটা করতে পারে না, খবরদারি করতে পারে না, পাকিস্তান সীমান্তেও পারে না। কথায় কথায় পাখির মতো আমার দেশের মানুষকে গুলি করে। এই গুলি করার অধিকারটুকু ভারতকে কে দিয়েছে? যদি আমার দেশের মানুষরা অপরাধী হয়, আপনি ধরে নিয়ে যান, আদালত বসান, বিচার করেন, শাস্তি দেন, কিন্তু আপনি গুলি করে মারবেন, আপনি জোর করে ঢুকাবেন? তাহলে আপনি যদি বাংলা ভাষাভাষী কোনো মানুষ বা প্রকৃত অর্থেই বাংলাদেশের মানুষ আপনার দেশে থেকে থাকে, আইনে সুস্পষ্ট, আন্তর্জাতিক আইনে বলা আছে কিভাবে তাদেরকে দেওয়া যায়, আপনি জোর করে পুশিং করাচ্ছেন। আমি বাংলাদেশ সরকারকে বলবো যে অন্তত সাহসের সাথে সীমান্তে যেন একটিও অন্যায়ভাবে বা জোর করে একটি ভারতীয়কে বাংলাদেশের মধ্যে ঢুকাতে না পারে, তার জন্য যা যা করা দরকার তাই তাই যেন তারা করে। কারণ ভারতের এই যে দাদাগিরিটা, যে শব্দটা আমরা বলার চেষ্টা করি, এটা বোধহয় সীমা লঙ্ঘন করে যাচ্ছে তারা। এই পতিত সরকার, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে ভারত থেকে ষড়যন্ত্র করার সুযোগ তারা দিচ্ছে, খাবার দিচ্ছে তারা তাদেরকে। বাংলাদেশের যেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র হতে না পারে, তার জন্য সেই জায়গায় বসে থেকে এই অন্তর্বর্তী সরকারের বিপক্ষে স্টেটমেন্ট দিচ্ছে, এবং এই সরকারকে অস্থিতিশীল করার জন্য। এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু এখনো ভারতে অবস্থান করছে, এবং বিলাসী জীবনযাপন করছে। সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শকদের সাম্প্রতিক রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল এন্ড স্কোয়ার বার। এই অংশে আমার সঙ্গে আলোচনায় যুক্ত আছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী। ফিরছি তার কাছে। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, যে বাংলাদেশি পরিচয়ে পুশিন করছে সীমান্তে বিএসএফ, অন্যদিকে আমরা দেখছি যে গণহত্যায় অভিযুক্ত যারা আছেন তাদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে। এই দ্বিচারিতা কেন? প্রশ্ন তো সেই জায়গাতেই। এই যে বাংলাদেশ থেকে যারা টাকা লুট করলো, আমার সন্তানদেরকে হত্যা করলো, হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করলো, সরকার তাদের পাসপোর্ট পর্যন্ত বাতিল করেছে। কোন আইনে তারা সে দেশে অবস্থান করছে? তাদেরকে তো ভারত ধরে না, তাদেরকে তো ফিরে দেয় না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপর্যুপরি তাদেরকে ফিরে দেওয়ার জন্য বলা হচ্ছে, সেখানে তো তারা সাড়া দেয় না। অতএব মূলত তারা তো সেই বাংলাদেশিকে ফেরত দেওয়া না, বরং বাংলাদেশের এই যে সুষ্ঠু যে একটি গণতান্ত্রিক ধারার দিকে দেশ যাচ্ছে, অর্থনৈতিকভাবে বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ যে ঘুরে দাঁড়িয়েছে, এবং আগামীর যে বাংলাদেশ, তরুণ প্রজন্ম, তাদের মধ্যে যে ভারত বিরোধী একটি জোরালো সেন্টিমেন্ট তৈরি হয়েছে, এটাকে ভারত নষ্ট করার জন্য এই যে আজকে যে খাগড়াছড়িতে যে ঘটনাটি ঘটলো, এরকম ঘটনা ঘটাচ্ছে। প্রতিনিয়ত আমরা দেখছি আওয়ামী লীগের এই হত্যাকারীরা, অর্থ লোপাটকারীরা, তারা সেখানে মিটিং করছে, কফি হাউসে আড্ডা দিচ্ছে।
কই তাদের একজনকেও তো গ্রেপ্তার করে না তারা। হেলিকপ্টার কেন বাংলাদেশকে দিলে বাংলাদেশে হেলিকপ্টারে করে তাদেরকে নিয়ে আসেনি, বিচারের কোর্ট কাঠ গড়ায় দাঁড়ায় করে দেয়। বিষয়টা হলো কি জানেন জুই, আমার যেটা মনে হয় যে ভারত তো গত 15 বছর আমাদেরকে শোষণ করেছে, আমাদেরকে খেয়েছে, এবং তাদের যে যে বিষয়গুলো মানে আরো একেবারেই একটা করদ রাজ্যে পরিণত করার জন্য যা যা করার দরকার সমস্ত আয়োজন তারা সম্পূর্ণ করে রেখেছিল। এই পতিত সরকার পতিত হওয়ার পরে কেন জানি মনে হয় তাদের মুখের খাবারটা কেউ না কেউ বোধহয় সরিয়ে নিয়ে গেছে, যার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর থেকে ভারতীয় মিডিয়া, ভারতীয় সরকার এক ধরনের অঘোষিত যুদ্ধ কিন্তু বাংলাদেশ সরকারের বিরুদ্ধেও কিন্তু ঘোষণা করেছে বিভিন্নভাবে। কখনো পেঁয়াজ আনা যাবে না, কখনো সীমান্তে মানুষ হত্যা করা যাবে, পুশিন করতে হবে, এবং সংখ্যালঘু বানোয়াট এবং ভিত্তিহীন সংখ্যালঘু ইস্যুকে সামনে হাজির করে এক ধরনের প্রোপাগান্ডা করা যাবে, অধ্যাপক ইউনূস স্যারকে মোল্লা বলে গালি দেওয়া যাবে। এই যে হাজারো রকমের যে অপপ্রচারগুলো তারা করছে শুধু বাংলাদেশের এই স্থিতিশীলতাকে নষ্ট করার জন্য, এবং তার উদ্দেশ্য একটি, আমি যে কথা বলি, গত 15টি বৎসরে পতিত সরকারের প্রধানমন্ত্রী বলেছেন আমরা যা যা দিয়েছি ভারত কোনোদিন ভুলতে পারবে না। এখন কি ভারত সেই কথা বলতে পারে না? সেই সাহসটুকু আছে যে ইউনূস স্যার শেখ হাসিনার মতো করে সেই টাইটুকু দেবে? বরং আমরা তো এখন চাইবো আমার পদ্মায় পানি নাই কেন, আমরা তো চাইবো আমার তিস্তা নদীতে একতরফা বাদ দিয়ে কেন আপনি নদীকে মারলেন, আমরা তো চাইবো যে ফেনী নদীর পানি তখনই দিব, আপনি অভিন্ন নদীর পানি যদি ছেড়ে না দেন ফেনী নদীর পানি আমরা বন্ধ করব। এগুলো আমাদেরকে এখন বলতে হবে, এবং বলার মতো একটি প্রজন্ম বাংলাদেশে তৈরি হয়ে গেছে, কিন্তু বলার মতো প্রজন্ম। কিছুদিন আগে আমরা দেখলাম যে ট্রান্সশিপমেন্ট বাতিল করা হলো ভারতের পক্ষ থেকে। দুঃখজনক, একদম দুঃখজনক। আপনি বছরের পর বছর আপনি রাস্তা ব্যবহার করলেন, আকাশপথ ব্যবহার করলেন, নৌপথ ব্যবহার করলেন, আমার দেশের নদী ভরাট করে আপনি বিদ্যুতের খুঁটি পারাপার করলেন আপনি, আর আপনি একতরফা ভাবে নেপাল এবং ভুটান যাওয়ার জন্য সামান্য যে করিডোরটুকু আপনি বাতিল করে দিলেন। এই যে তাদের যে দাদাগিরির একটি, এবং দেখেন ভারত এমন একটি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে যে কোনো প্রতিবেশীকে সে সহ্য করতে পারে না, এবং এই মুহূর্তে পার্শ্ববর্তী কোনো একটি রাষ্ট্রের সাথে এবং রাষ্ট্রের জনগণের সাথে তাদের সুসম্পর্ক নাই। তারা সব কিছুকে কবজায় নিতে চায়, তারা শাসন করতে চায়, তারা শোষণ করতে চায়। কিন্তু মানুষ তো এখন অনেক পরিবর্তন, বিশ্ব পরিবর্তন হয়ে গেছে, মানুষের কালচার, মানুষের এই যে শোষিত না হওয়ার যে একটি বাসনা মানুষের মধ্যে প্রচণ্ড রকমের একটা স্পৃহা তৈরি হয়েছে, সেটি বুঝতে এই বর্তমান ভারত সরকার ব্যর্থ হয়েছে। আর ভারত সবসময় একটা জিনিস ব্যবহার করে, তারা ধর্মীয় উগ্রবাদিতাকে তারা রাজনীতির মধ্যে নিয়ে এসে যে অসাম্প্রদায়িক ভারত বা বহুদলীয় গণতন্ত্রের যে ভারত যেটি, সেই চেতনাকে ধ্বংস করে তারা একেবারেই চরম ধর্মীয় উস্কানি দিয়ে তাদের হিন্দুত্ববাদকে জাগিয়ে তুলে সেখানে সমাজে সমাজে বিভেদ, গোত্রে গোত্রে বিভেদ, জাতিতে জাতিতে বিভেদ লেগেই রেখে দিয়েছে তারা, এবং এটি তাদের মূল বিষয়। এবং সেই একই ঘটনা বাংলাদেশে তারা আমদানি করতে চায়, এবং বাংলাদেশে তারা এটাকে দিয়ে অস্থিতিশীল করলে তারা চিন্তা করে যে আবার যদি সেই তাদের ট্রেন বেনাপোল থেকে ঢুকে 7 সিস্টারে যাবে, চিকেন নেকে তারা যাবে, বাংলাদেশ জিজ্ঞেস করতে পারবে না সেই ট্রেনের মধ্যে কি আছে। এই সুযোগটা তারা আবার নিতে চায়, যেটা এখন তারা পাচ্ছে না। এই যে সমস্ত কিছু ভাবে রাজনীতিকে তারা নিয়ন্ত্রণ করেছে, এবং আমার দেশের সবচেয়ে যে স্পর্শকাতর যে সমস্ত জায়গাগুলো, সেই জায়গাগুলোতে শোনা যায় যে ভারতীয় রয়ের এজেন্ডা থেকে প্রকাশ্যে আমাদেরকে নিয়ন্ত্রণ করে এইগুলো করেছে। আজকে তার প্রতিদান ভারত দিচ্ছে। একদিকে এই অর্থ লোপাটকারীদেরকে, খুনিদেরকে আশ্রয় দিচ্ছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এবং বাংলাদেশের ভেতরে এক ধরনের অস্থিতিশীল অবস্থা তৈরি করে এই সরকারের স্থায়িত্বটাকে বা এই সরকারের কর্মকাণ্ডগুলোকে ব্যাহত করার জন্য বিগত সময় যদি আসলে রয়ের এজেন্ট বাংলাদেশে অবস্থান করে থাকে, সেটি নিশ্চয়ই বাংলাদেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। সে সুযোগ তাদের কে দিয়েছে? সরকার দিয়েছে। আপনি আজকে এই যে আমাদের আন্তর্জাতিক যে আমাদের যে বিশেষজ্ঞ, পররাষ্ট্র বিশেষজ্ঞ যিনি বললেন, শক্তভাবে কথা বলছেন, ইউনূস স্যার শক্তভাবে কথা বলছেন। আজকে তারা
এমন পর্যন্ত বলেছেন যে যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড হয় তো সেভেন সিস্টার কি হবে একবার ভেবে দেখার জন্য। এই যে কথাগুলো আসছে গত 15 বছরে, গত 15 বছরে পাখির মতো গুলি করে হত্যা করেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর হাসানাত আলী। দর্শক, শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।